সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতে থাকো আর এইভাবেই আমার পাশে থেকো। আমি তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে চলতে চাই। দিনগুলো আমার বেশ কাটছে। আমি ভীষণ একা হয়ে গেছিলাম, কিন্তু হ্যাঁ, হয় না মানসিক দিক দিয়ে কাজ টাজগুলো যখন বন্ধ থাকে, দেখবে যারা সারা বছর বা সারা জীবন কাজ করে এসছে তারা যদি হঠাৎ করে বসে যায় বা ঘরে বা কোনো কারণে যদি, আমার তো ধরো এজ হয়েছে আর আমার পায়ে ব্যথা বেড়েছে, আমি অ্যাক্সিডেন্টে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে, এইসব কারণে আমি এখন কোনো দৌড়ঝাঁপের কাজ করতে পারি না। তো ঘরে বসে বসে এই চিন্তা করেছি যে না, ঠিক আছে, চলো তোমাদেরকেই আমি আপন করে তোমাদের মনের কথা বলে আমার দিন কাটাবো। তো চলো, ভালো আছি, সকালবেলার সমস্ত কাজ তোমাদেরকে দেখাবো। আর ঘরে আছি বলে আর যে কি অত্যাচার হচ্ছে একটা ঝলক তোমাদের আমি আজকে দেখাবো। তোমরা তো জানো না আমার বাড়িতে কি চলছে, আমি তোমাদের সবটাই জানাবো। যাই হোক, আমার বাসি কাজ ছাড়া হয়ে গেছে আর তোমাদের সকালের ভিউটা দেখিয়ে দিই। দেখো, তোমরা দাঁড়াও, দেখো সকালের ভিউটা। ওহ, সেখানে গঙ্গা বয়ে গেছে গো, দেখো। বললাম না পৌরসভার লোকরা কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখো কি অবস্থা, গঙ্গা বয়ে গেছে। এতে কখন কি হবে তার ঠিক নেই। সবাই যে যার কাজে যাচ্ছে। সকালের রোদ্দুরটা দেখো তোমরা, চলো দেখাই। এই দেখো সূর্য মামাকে দেখে নাও, এই যে সূর্য মামা। আজকে আর জানলাটা খুলিনি গো, দেখো কিভাবে এখানটা ভাঙছে। ওই পাশ থেকে তোমাদের দেখালে বুঝতে পারবে। একটা গাছের আড়ালটা সরাইনি তো, তার জন্য এরকম হচ্ছে। ব্যস্ত তো সবাই আছে, দেখো ব্যস্ত হয়েই সবাইকে জীবন কাটাতে হবে। যে যার গন্তব্যস্থলে যাচ্ছে, ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন কাজে যেতেই হবে, না হলে যে দিন চলবে না কারোর। যেমনি আমরা সবাই যে যার জায়গা থেকে করে গো। আমি জানি নাকে মুখে খেয়ে কিভাবে কাজে ছুটতে হতো। যারা যায় তাদের ছোট ছোট বাচ্চা কি সুন্দর স্কুলে যাচ্ছে দেখো। ওই যে তোমাদের বলছি, দাঁড়াও, ওই দেখো একটা ছোট্ট বাচ্চা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দাঁড়াও ক্লোজ করি। ওই ছোট্ট বাচ্চাটা যাচ্ছে বাবার হাত ধরে, দাঁড়াও ওই পাশ থেকে দেখো, বুঝতে পারবে। সেই ইয়েলো কালারের ড্রেস পরে যাচ্ছে, জানো, দেখতে পাচ্ছ কি জানি না। হ্যাঁ, এই যে ইয়েলো কালারের ড্রেস পরে বাবার হাত ধরে যে যাচ্ছে। ও, আমি ঠিক ফোকাস করতে পারছি না। এই যে সেই যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেই ছোট্ট বাচ্চাটা চলে যাচ্ছে। ওর একটা দিদি ছিল আমার মেয়ের বয়সী, জানো তো। এত কষ্ট লাগে বাচ্চাটাকে দেখলে। ওর মা পুরো পুরো পাগল হয়ে গিয়েছিল মেয়েটা যখন মারা যায়। মেয়েটার হার্টে ফুটো ছিল, এরকম ছিল। হ্যাঁ, আমার মেয়ের বয়সী, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মেয়েটা একদিন লোডশেডিং ছিল। লোডশেডিংয়ে ও বাথরুমে যায়। বাথরুমটা ওর বাবা বলেছিল লক করিস না, আমি বাইরে আছি, লক করিস না। ওর মা বোধহয় নিচে মানে একতলায় ওর জেঠিমার কাছে কোনো কারণে এসছে। তা ও যখন বাথরুমে যাবে ওর বাবা বলছিল লক করিস না। আর বড় মেয়ে তো, ও লক না করে যায়। লোডশেডিং হয়ে গেছে, তুই লক করিস না। লক করে বাথরুমে গেল। বাথরুম থেকে ফিরতে গিয়ে কী যে হলো, ওখানেই না বাচ্চাটা বেরোতে পারলো না। এত কষ্ট হয়েছে, আমরা সবাই এত কষ্ট পেয়েছি না। বেরোতে পারলো না, বুকে ব্যথা হয়েছিল মনে হয়। ওর নাকি এরকম হতো, বুকে ব্যথা হয়েছিল। বলতে গেলেও আমার যেন এখন কেমন লাগছে জানো তো। আমার মেয়ের সাথে একসঙ্গে বড় হয়েছে, একসাথে স্কুলে যেত। ওর বাবা আমি বেরোতে পারতাম না, আমার মেয়ের হাত ধরে নিয়ে চলে যেত। ও পড়তো মাল্টিপারপাস গার্লসে, আমার মেয়ে পড়তো বেলতলা গার্লসে। প্রায় সময়টা একদম একই ছিল। এরকম কষ্ট ছিল জানো তো। যখন কারেন্ট এসছে তখন বোধহয় লোডশেডিংটা ছিল যখন, তখন এরকম ঘটনা ঘটে। দরজা ও বাবা ভেবেছে বাথরুমে গেছে, তো দেরি হচ্ছে হয়তো। ডাক দিয়েছে ওর বাবা, তো একবার দুবার, একবার সাড়া দিয়েছিল। তারপরে যখন ঘটনাটা ঘটে তখন ওর বাচ্চাটা সাড়া দিতে পারিনি। তারপরে বাবা সেকেন্ড টাইম ডাকেনি, বলছে বেরোবে হয়তো। এখন হয় না, বড় মেয়েরা বারবার যদি ডাক দেয় রেগে যায়। তো একবার ডেকেছে, তারপরে আর ডাকেনি। প্রচুর খরচা করেছে ওর বাবা, প্রচুর খরচা করতো। তারপরে না যখন কারেন্টটা এলো তখন দেখছে আসছে না, ওর মাকে যখন ডেকেছে যে তাড়াতাড়ি দেখো তো কেন বেরোচ্ছে না বাথরুম থেকে এখনো, কখন গেছে। দরজা খোল খোল খোল, খুলছে না। সবাই মিলে দরজাটা যখন ভেঙেছে, বাচ্চাটি দেখে পড়ে আছে নিচে।
তখন মারাই গেছে। বাবা দেখে কেমন, ওই বাড়ির একটা মেয়ে ওরকম হয়েছে আর এই বাড়ির একটা মেয়ে ওরকম হয়েছিল, সেও বড় অবস্থায়, আমার মেয়ের থেকে সে অনেকটাই বড়। সেও কিন্তু মাধ্যমিক পাশ করে 11-এ পড়তো, সেই সময় হয়েছে। তার তবু পাশে একটা ছেলে ছিল বলে হয়েছিল, এর তো কিছু ছিল না। আবার এই রিসেন্ট ওই বাচ্চাটা হয়েছে, এখন স্কুলে ভর্তি করেছে। আর ওর মা না এখন হয়তো মন খারাপ করে, রাস্তায় দেখা হলে না খুব একটা কথা বলতে চায় না। তা আমরা বলি, হাসে, তখন কথা বলে, হাসে, জিজ্ঞাসাও করে না আমার মেয়ের কথা বা কিছু। এখন মাঝে মধ্যে বলে যে তোমার মেয়ে কি করছে, এইটুকু বলে। কিন্তু কি কষ্ট লাগে না বলো, অত বড় যত্ন করে একটা বাচ্চাকে যখন বড় করা হয়, সেই বাচ্চাটা যখন পৃথিবীতে থাকে না, তখন কত কষ্ট হয় মায়েদের, বিশেষ করে মায়েদের। মানে এমনই পাগল হয়ে গেছিল, ওর বিছানার মধ্যে ওর জামা কাপড়গুলো নিয়ে ওর ওপরে ওর মা শুয়ে থাকতো, কিছুতেই ওকে খাওয়ানো যেত না, সরানো যেত না, এরকম। তারপর ডাক্তার দেখালো, ডাক্তার বোধহয় পরামর্শ দিয়েছে আর একটা বেবির জন্য আবার মেয়েই হয়েছে, যাই হোক, ওর নাম কি রেখেছে আমি জিজ্ঞাসাও করিনি। তো দেখি এখন টুকটু টুকটু করে কি সুন্দর ছোটরা স্কুলে যায়। যাই হোক, এরকম 3 জন আমার মেয়ের বয়সী, 3 জন। এই মাম্পি আমাদের পাশের বাড়ি যে আছে, সেই মাম্পি আমার মেয়ের থেকে অনেকটাই বড় ছিল। আমার মেয়ে যখন ক্লাস 7-8-এ পড়ছে তখন ওর 11 হয়ে গেছে, 11-এ পড়ছে তখন ঘটনাটা ঘটে। আর পিয়া, এর নাম ছিল পিয়া। পিয়া তো প্রায় আমার মেয়ের বয়সী, ও একজন। আর আমার মেয়ের বয়সী আর একটা ছেলে, সেও ওরকমভাবে মারা যায়। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ফার্স্ট হতো স্কুলে, যখন কোয়েডে পড়তো। আমার মেয়ে যখন ছোটো ছিল, 1 থেকে 4 অবধি পড়েছে ওই স্কুলটায়, আকাশ নাম ছিল ওর। ওরও সেম সেম হয়েছিল, ওই একটাই ছেলে ছিল তখন, আর একটা ছেলে হয়নি তখন। ওই একটা ছেলে ছিল, বাবা মাকে এত মারতো, এত অত্যাচার করতো, মানে মারতে মারতে পুরো চুল পাকিয়ে হাতের মধ্যে হিচড়াতে তোমার ওই যে খোয়া ফেলা ছিল রাস্তার মধ্যে, ওর ওপর দিয়ে মাটাকে নিয়ে যেত মারতে মারতে। আর ওইসব দেখে না ও সহ্য করতে পারতো না। ও খুব ব্রিলিয়ান্ট ছিল, ভীষণ ফার্স্ট, সব কিছুতে টপ। তারপরে তোমার ওই বাচ্চাটা যখন ও পড়ছিল, ডাক্তারি পড়ছিল, তখনও মাকে মারছে, সহ্য করতে না পেরে একদিন হঠাৎ দেখে পড়তে পড়তে ওর রাত হয়, সকালবেলা উঠে দেখছে ওর মা ও গলায় কোমরের বেল্ট দিয়ে ঝুলছে। বাবা গো কি কষ্ট। আর আমি সেদিনকে, আমিও কাজে, তখন আমি পার্লারে কাজ করি, আমি ফিরছি যেদিনকে মারা যায়, সেদিনকে দেখো আমি কোনো খবর পাইনি। আর তা আমি সেদিনকে কোনো খবর পাইনি, বেশ সপ্তাহখানেক চলে গেছে। হঠাৎ একদিনকে তারাতলার মোড়ে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর আমাকে বলছে কাকিমা লাইন অনেক বেশি, ওই বলছে, পুরো আমি ওকে দেখেছি, কাকিমা লাইন অনেক বেশি, তো তুমি কি দাঁড়াবে লাইনে, তাহলে আমার লাইনটা তুমি নাও, আমি চলে যাচ্ছি, এই কথা আমাকে বললো। আমি জাস্ট একটু দেখলাম ওকে, জানো তো, আমি কী বলবো। আমি বাড়িতে এসে যখন বলছি আমার মেয়েকে যে জানিস মামা আজকে আকাশকে দেখলাম, ও আমাকে লাইন ছেড়ে দিল হঠাৎ করে, বলছে কাকিমা তুমি তো বাড়ি যাবে, নাও লাইনটা, তুমি দাঁড়াও, বলে আমাকে ছেড়ে দিল। বলছে আকাশকে দেখেছো, আকাশ তো মারা গেছে আজ 1 সপ্তাহ হয়ে গেল। আমি তো জানি না। ওরা অনেকটা ভিতরে থাকতো। এক সময় এরকম হয়েছিল, ওর ঠোঁটটা খালি শুকিয়েছে, খালি বদ, বুঝতে পেরেছো তো। এক সময় এরকম হয়েছিল, মা বাবা এমন মার মেরেছে, বা কোথাও যাওয়ার জায়গা নেই, আমি এই বারান্দাকে ঢেকে আমি আমার ঘরে ওকে লুকিয়ে রেখেছিলাম। ওর ডকুমেন্টসগুলো, এখনও ওই ডকুমেন্টসের ফাইল আমার কাছে আছে, ফাইলটা কিছুতেই নেয়নি। তাই আমি বললাম যে নিয়ে যাও, জোর করে কাগজগুলো দিয়ে দিয়েছি তো, ফাইলটার বলছে ফাইলটা রাখো, কাগজটা, এই কাগজ দরকার আমাকে দিয়ে যাও, আমি আবার কাগজটা দেবো, রাখবো। সেই যে ফাইলটা রয়েছে, এখন ওরা শুনেছিলাম পন্ডিচেরিতে থাকে, ওখানে চলে গেছে। তো এই ব্যাপার, জানো তো, ছেলে মেয়েকে কত কষ্ট করে বড় করতে হয়, ও সহ্য করতে পারিনি আর বাচ্চাটা। চলো চলো, অনেক কথা বলছি, আবার ওই পাশ থেকে সব লোকগুলো হাঁ করে তাকিয়ে আছে দেখো এই ফ্ল্যাট থেকে। চলো টাটা। তোমাদের বললাম না ভাঙাটা দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি, একটু দাঁড়াও। দেখো, ভাঙতে কিন্তু বেশি দিন সময় লাগে না, জানো তো, একদিনের মধ্যে ভাঙা হয়ে যায়। ওরা 2 দিন টাইম নিয়েছে, 2 দিন টাইমেই ভেঙে পুরো ফাঁকা করে দিয়েছে। দেখো, ভাঙা দেখলে না আমার প্রচণ্ড কষ্ট হয়, জানো তো, কেননা কী করবো। দেখো একটা জিনিস কিনেছি, আমি তোমাদের দেখাই, দাঁড়াও। একটা কিনেছি, এটা মানে ফোল্ড করা যায়, এই দেখো,
এটাকে, এটা দাম কত নিয়েছে বলো তো? না মুখ করছে জানো তো এইটা কেনার জন্য। হ্যাঁ, কে বলেছে কিনতে? সব কিছুতে খিটখিট খিটখিট করবে, নিজে তো কিনে দেবে না। দরকারি জিনিসগুলো কিনতে হবে না বলো? আমার পয়সায় আমি কিনবো, অথচ কেউ ভেবো না কিন্তু আমার হাজব্যান্ডের থেকে আমি হাত খরচা পাই, আমি বলে দিলাম। একদম হাত খরচা পাই না। আমি হোম সার্ভিস করি, আমার যে কটা ক্লায়েন্ট আছে আমি সেখান থেকে খরচা করেছি। এটা অনেক টাকা খরচা করিনি, কিন্তু যেটুকু খরচা করেছি, আমার এক পয়সা খরচা হয় না যদিও, আমার আমার জন্যই খরচা করি আমি, আর কিছুতে খরচা করি না। আহা হা, জল দেখো আসছে, এটাকে দেখো, বললাম না আমার এখানে জলের স্পিড দেখো, ওই দেখো দেখো হয়েছে, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, দেখেছো তার প্রমাণ এইটা। বসিয়ে রেখে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও এটাকে আগে সরাই, কি হয়েছে কাণ্ডটা তোমাদের আগে দেখাই। এই দেখো, দেখেছো? আগের দিনে 5 কেজি গাজর তোমাদের দেখাইনি আমি। আর এই দেখো, এটা 5 কেজি হবে বোধ হয়। 5 কেজি গাজর, যে কীভাবে খেয়েছি সে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমার মাকে কিছুটা গাজর দিয়েছি, ফ্রাইড রাইসে বেশ কিছু দিয়ে দিয়েছি, আরেকটু আছে, আজকে গাজরের হালুয়া বানাবো। আর এই যে আবার কড়াইশুঁটিটা এলো, এবারে কী করবো তোমরা বলো? এরকম সস্তার জিনিস বস্তা ভরে আনছে আমার ঘরে, দেখেছো? আমি ঘরে আছি বলে কাজের জন্য বেরিয়ে যেতাম, আর এইসব উৎপাত হতো না। এবার এগুলো ছাড়াতে গেলে তো একটা সময় যায়, বলো না? কে বলবে বলো তো, এগুলো ছাড়াতে সময় যায় না? আমাকে কি বলে জানো তো, বলে কেন এরকম ধরবে, এইভাবে ছাড়াবে, ছাড়ানোর পদ্ধতি আমায় বলে দেয়, তাতে নাকি সময় লাগে না। এই এত কড়াইশুঁটি, ভাবো এখন এগুলোকে সব ধোবো, দিয়ে কড়াইশুঁটিগুলো ছাড়াবো, এ দেখো খারাপ হয়ে যাবে সব, সব কটা না ছাড়ালে পরে দেখো তার মধ্যে কয়েকটা পোকা আছে, আমি জানি না। উফ, আচ্ছা একটু চা খেয়ে নিই আগে, দাঁড়াও। এই দেখো কাজ করে নিয়েছি, দেখো কড়াইশুঁটিগুলোকে আগে ধুয়ে নিলাম। আমার ওটা বদবেশ গো, ধুতে হবে আগে, তারপরে এটাকে ছাড়াবো। এমনি এনে বাজার থেকে ছাড়ি দিয়ে ফেলে দিলে হয়ে যেত, আমার গা ঘিনঘিন করবে, আমাকে ধুতে হবে। সব সবজি আমি ধুয়ে দেখো কাজে লাগলো তো র্যাকটা, এটাই তোমাদের দেখাচ্ছি দেখো। আর আমায় বলবে কি কাজে লাগবে, এটা কেন নেওয়া হয়েছে, দেখেছো? এইবার এই কড়াইশুঁটি শুরু হবে, ডাল ঝোল চাটনি সব করে আমার কড়াইশুঁটিগুলো খেতে হবে। আর কচুরি তো হবেই, দেখেছো কি অবস্থা? আমাদের বাড়ির নতুন বাজারের সিস্টেম, যে সবজিটা আসবে একেবারে 5 কেজি, একেবারে 5 কেজি। এটা 5 কেজি বোধহয় হবে না গো, হ্যাঁ 2 কেজি তো হবে না, 5 কেজি তো হবেই, আমার তা মনে হয়, আমি জানি না ঠিক। যাই হোক, যে গাজরটা 5 কেজি এসছে তো ওই জন্যই সেই আন্দাজেই বললাম। তো এবার যে সবজি আসবে, একটাই সবজি আসবে 5 কেজি, এবার তার কী করবে, ডাল ঝাল চচ্চড়ি সে তুমি তোমার করো। আর একটু কাজ করে নিই। তোমাদের বলেছিলাম না যে 5 কেজি গাজর এসছে আমার ঘরে, 5 কেজি গাজরের এই কটা বেঁচেছে, এগুলো দিয়ে করব হালুয়া। কিন্তু এগুলো কুড়লে আরামসে করা যেত, সরু সরু গাজরগুলো তো কাজ ছাড়া হয়ে গেছে, এগুলো তো বেশ কুড়লে ভালো হতো। আমি একটা নতুন পদ্ধতিতে করতে গেলাম, প্রেশার কুকারের সিটি দিয়ে। কি যে বলি তোমাদের, প্রেশার কুকারের সিটির পরে তারপরে যে আমার অবস্থা হলো, একবার প্রেশার কুকারের সিটি দিয়ে সেটাকে আর চটকাতে আর পারি না, কোনো রকম ম্যাশার দিয়ে ম্যাশ করেছি, সে হয় না। সিটি দিয়ে তারপরে অনেক কষ্টে 7-8খানা সিটি দিলাম, তারপরে ওটা ভালোভাবে গলে গেল, তখন ম্যাশার দিয়ে করলাম। কড়াতে ঘি দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, তেজপাতার মধ্যে একটু কাজু কাজু ভেঙে রেখেছিলাম, কাজুগুলো দিয়ে দিলাম। আর যে ওটা করা ছিল না, দেখো না বাটাও করে ফেলেছি, তার মধ্যে ম্যাশার দিয়ে ম্যাশার এমন করেছি, গাজরটার আমার কী হাল হলো। যাই হোক, ওই গাজরটাই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কড়াতে নাড়তে নাড়তে অবশিষ্টে কি পরিণত হলো জানো, গাজরের একটা পায়েস। ভাবো, কেউ এরকম গাজরের হালুয়া বানায়? আবার দিয়েছি দেখো না এতে মিঠাই, মিল্ক মেড যে হয় না, ওই যে নেসলের মিল্ক মেড দুধ দিয়ে করেছি। টেস্ট হয়েছে, গাজরের তো টেস্ট হয়েছে, কিন্তু কি বলো তো, আমার ঠিক পছন্দ হয়নি। আজকে গাজরের হালুয়াটা পুরো পায়েসে পরিণত হয়েছে। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, খারাপ হয়নি খেতে, এটা আমি খেয়েছি তো আমি বলছি, কিন্তু গাজরের হালুয়া
এরকম তো হয় না, সেটা তোমরাও জানো আমিও জানি। যাক, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার কেউ কমেন্ট করো আমার কোথাও ভুল হয়েছে কিনা। ভুল তো আমার গাজরের হালুয়ায় অবশ্যই হয়েছে, তাও তোমরা একটু দেখো। ভুল ত্রুটি হয়েছে আমি জানি, আমাকে ক্ষমা করে দিও। আর আগামী দিন থেকে গাজরের এরকম আর হবে না রেসিপি, কিন্তু আমি গাজর কিনতে এখন বলবো না, নাহলে আবার 5 কেজি চলে আসবে। তাই আর কিছু বলবো না, চলো পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।